আপনার কি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে? না না, আমার কোনো অ্যাকাউন্ট নেই। এই প্রশ্নটা এজন্য করছে যে ইতিমধ্যে সংবাদ মাধ্যমে চলে আসছে যে 4,000 কোটি টাকার বেশি এই ইসলামী ব্যাংক থেকে তুলে নিয়েছেন গ্রাহকরা, এবং আরো অনেকের মনে এই প্রশ্ন যে ইসলামী ব্যাংক থেকে টাকা তুলে নেবে কিনা। মানে আমি নিজেও মাঝে মাঝে ফোন পাই যে আপনারা কি বলেন, ইসলামী ব্যাংক থেকে কি টাকা মানে তুলে নেওয়া উচিত কিনা। আপনি কি এরকম ফোন পান কিনা, এবং এক্ষেত্রে আপনার মতামতটা কি? আহ আমার আসলে মতামতটা কি, মানে আমি কাউকে এটা তো বলা যৌক্তিক হতে পারে না যে আপনি টাকা তুলে নেন বা টাকা রাখেন, এটা তো আমি কাউকে বলতে পারি না। কিন্তু আমি এইটুকু প্রত্যাশা করি, যেই ব্যাংক বাংলাদেশে ধরেন মানুষ যদি 17-18 কোটি হয়, এখানে ভোটার ধরেন 10 কোটির মতো, সেখানে প্রায় 3 কোটি মানুষ একটা ব্যাংকের গ্রাহক। এটাকে শুধু দলীয় যে চোখ, সেই চোখ দিয়ে দেখলে হবে না। এখানে দেশের যে রেমিটেন্সের উপর আমার দেশ দাঁড়িয়ে, তার 33% রেমিটেন্স এই ব্যাংকের মধ্য দিয়ে আসে। সো এটা হচ্ছে সামগ্রিকভাবে আমার বাংলাদেশের এত গ্রাহক, প্রায় 3 কোটি গ্রাহক যেটার সাথে সম্পর্কিত, বাংলাদেশের ব্যাংক ব্যবস্থার উপরে আস্থা থেকে শুরু করে এই ব্যাংকিং সিস্টেমের স্থিতিশীলতা, অর্থনৈতিক স্থিতিশীলতা, এই সবকিছু কিন্তু এটার সাথে কানেক্টেড। কারণ স্বাভাবিকভাবে একটা মানুষ সাফারার হলে শুধু একটা মানুষ কিন্তু হয় না, তার সাথে তার ফ্যামিলি, আত্মীয় স্বজন সবকিছু কানেক্টেড থাকে। আবার একটা জিনিস হচ্ছে, যখন বিদেশ থেকে আমার এই রেমিটেন্স গুলো আসার, তখন কিন্তু অবৈধ ওয়েতে হুন্ডি বা এই মাধ্যমগুলোতে চলে যাওয়া শুরু করবে, তখন আমার দেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তো আমরা সরকারের কাছে এটা আহ্বান জানাবো যে এর আগে আমরা যখন দেখেছি যে এসালম বা বিভিন্ন জনের মাধ্যমে আওয়ামী লীগ বাংলাদেশের ব্যাংকগুলোকে দখল করেছে, লুটপাট করেছে, অর্থ পাচার করেছে, আমরা এটা বিএনপির পক্ষ থেকে দেখতে চাই না যে এসালম হোক, অন্য কেউ হোক, কারো মাধ্যমে এই ব্যাংকিং সিস্টেম বা ব্যাংকগুলোকে দলীয় ব্যাংক হবে। ধরেন এক সময় আওয়ামী লীগের ছিল, হয়তো জামাতের ছিল, এখন বিএনপির হইতে হবে, এই প্রতিযোগিতা থেকে বের হয়ে আসতে হবে। বরং সেখানে পরিচালনা পর্ষদ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যেন আমরা ওই গভর্নেন্সটা স্ট্যাবলিশ করতে পারি, গুড গভর্নেন্সটা। এবং এখানে যেন দিন শেষে গ্রাহক, সে যেই দলেরই হোক না কেন, তারা যেন ওইটুকু আস্থা রাখতে পারে, তাহলে দিন শেষে এটা আমাদের সামগ্রিক সবার জন্য ভালো হবে। এবং সেই আস্থা ফিরিয়ে আনার দায়িত্বটা কার তাহলে এখন? এটা এটা অবশ্যই এই নেতৃত্বটা সরকারের দিতে হবে। কারণ ব্যাংকের চেয়ারম্যানকে নিয়ে কিন্তু এত বড় একটা ইস্যু তৈরি হয়েছে। সো যে ব্যাংকের চেয়ারম্যানের বিরুদ্ধে এর আগের এত এলিগেশন, যাকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর থেকে এভাবে বের করে দেওয়া হয়েছে অভ্যুত্থানের পরবর্তী সময় তার দুর্নীতির জন্য, অপকর্মের জন্য, তাকে যদি আমি সুপারিশের ভিত্তিতে হোক কিংবা কোনো লিগ লবিং এর ভিত্তিতে হোক, একটা ইসলামী ব্যাংকের মতো ব্যাংকের আমি চেয়ারম্যান বানিয়ে দিই, এটা তো খুবই অনাকাঙ্ক্ষিত। সো এই দায়িত্বটা অবশ্যই সরকার হিসেবে বিএনপিকে নিতে হবে। রাজনৈতিক দল হিসেবে জামায়াতকে মোকাবেলা করার জন্য বিএনপি হয়তো একটা পলিসি নিয়েছে যে কিভাবে জামায়াত কেন্দ্রিক যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে দেয়া যায়, কিংবা জামাতের হাত থেকে বা বিএনপি দখল করতে পারে, কিংবা সেগুলো শেষ করে দেয়া যায়। এটারই একটা এক্সাম্পল হচ্ছে ইসলামী ব্যাংকের ক্ষেত্রে যেটা হয়েছে, এবং সর্বশেষ আদ্দিন হসপিটালের ক্ষেত্রে যেটা হয়েছে। সেখানে যে ঘটনাটা হয়েছে একদমই অনাকাঙ্ক্ষিত, কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। সেটার শাস্তি হওয়া উচিত, ক্ষতিপূরণ দেওয়া উচিত, সেটার দায়িত্ব নিতে হবে। আহ কিন্তু এটার জন্য হসপিটাল লাইসেন্স বাতিল করে দেয়া, বন্ধ করে দেয়া, এটা কোনোভাবেই কাম্য নয়। কারণ যদি এটাই হতো, তাহলে এই যে ধরেন 600 হত্যাকাণ্ড হলো, এটার জন্য কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীকে এখান থেকে বাতিল করে দেওয়া হবে, মানে পদত্যাগ করানো হবে, বাধ্য করা হবে? কিংবা প্রতিনিয়ত বাংলাদেশের গলা কাটা কিছু প্রাইভেট হসপিটাল আছে প্রথম সারির একেবারে, যারা ওই আইসিইউতে একজন মৃত মানুষকে, কয়েকদিন আগে আমরা একটা নিউজ দেখলাম, প্রথম সারির যে 3টা হসপিটাল তার মধ্যে একটা প্রাইভেট, যেগুলো মৃত একটা মানুষকে 3 দিন ধরে আইসিইউতে রেখে দিয়েছে শুধুমাত্র বিল নেয়ার জন্য। তো এই ধরনের প্রতিনিয়ত, ইভেন সারা দেশে মনে করেন এই অবহেলায় ধরেন প্রত্যেক দিন 5টা 10টা এরকম ধরনের মৃত্যু আমরা দেখতে পাই। তো এই দায়গুলো নিয়ে বর্তমান স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করবে কিনা, এই প্রশ্নটা এসে যায়। সো আমরা যেটা প্রত্যাশা করি যে দিন শেষে এই যে প্রতিষ্ঠানগুলো, যেগুলো দেশের মানুষের সেবার জন্য প্রয়োজন হচ্ছে, আপনি সেগুলোকে কোনো দলের হওয়ার প্রয়োজন নেই, সেগুলোকে একটা রেগুলেশনের মধ্যে দিয়ে নিয়ে আসেন। আবার একই সাথে সেটাকে নিজের দলের
কর্তৃত্বে আনা লাগবে, যেমন ভাবে বর্তমানে বাংলাদেশের মিডিয়া হাউসগুলোতে বিএনপি কর্তৃত্ব নেওয়ার চেষ্টা করছে। প্রত্যেকটা হাউসের হেড অফ নিউজ কিংবা দেখবেন এডিটর কিংবা হেড অফ মাল্টিমিডিয়া, তারা তাদের দলীয় লোক বসানোর জন্য যা করা দরকার নগ্নভাবে তাই করছে। সো আমরা চাই এটা থেকে যেন বিএনপি বের হয়ে আসে। কিন্তু এই যে ইসলামী ব্যাংককে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগও তো আসছে, যেমন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ তিনি নিজেই তো সংসদে বলেছেন যে মানে এই নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য নির্বাচনের আগে পরে হাজার হাজার কোটি টাকা এই ব্যাংক থেকে মানে তোলা হয়েছে এবং সেটা কাজে লাগানোর চেষ্টা করা হয়েছে। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এটা তো একটা মানে সুনির্দিষ্ট অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে, এবং সংসদে তিনি এটা বলছেন। স্বরাষ্ট্রমন্ত্রী যে অভিযোগ দিয়েছেন, পরবর্তীতে আমরা ইসলামী ব্যাংকের একটা স্টেটমেন্টে দেখেছি ওই সংশ্লিষ্ট অথরিটি থেকে যে ওনার যে স্টেটমেন্টটা, এই তথ্যটা সঠিক নয়, এবং আমরাও আমাদের জায়গা থেকে যাচাই করেছি, যেটা নিয়ে আমরা গতকালকে টকশোতেও কথা বলেছি যে তার স্টেটমেন্টটা সঠিক নয় আসলে। হয়তো আমরা জানি না, আমরা আসলে প্রত্যাশা করি যে আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, অন্যতম গুরুত্বমন্ত্রী, তিনি কোনো ব্যক্তির, গোষ্ঠীর কিংবা দেশ বিদেশের কারো এজেন্সি তিনি বাস্তবায়ন করবেন না এবং সেটা ক্যারি করবেন না। তো তিনি যেভাবে সংসদে দাঁড়িয়ে আমরা দেখলাম একটা প্রতিষ্ঠানকে, নাবিল গ্রুপ, সেটাকে নিয়ে তিনি যেভাবে বলেছেন, তারা আবার এটাকে আইনগতভাবে চ্যালেঞ্জ করেছে ওই বক্তব্য এক্সপাঞ্জ করার জন্য, আমরা এটাও দেখলাম। তো মানে একটা জিনিসের শতভাগ যদি সত্য না হয়, তার ভাষ্য অনুযায়ী অসত্য যদি হয়, তাহলে আসলে এটা আমার মনে হয় তার এইভাবে দায়িত্বশীল জায়গা থেকে স্টেটমেন্ট দেওয়া উচিত না, কারণ আমরা পরবর্তীতে দেখেছি তার যে তথ্যটি সেটা সঠিক নয়। আর আরেকটা জিনিস কি, ধরেন এখানে গ্রাহক, আমি ধরে নিলাম জামায়াতপন্থী গ্রাহক আছে, একইভাবে আপনি খোঁজ নিয়ে দেখবেন বিএনপি পন্থী গ্রাহকও আছে, অন্যান্য কোনো দল করেন এমনও গ্রাহক আছে। এখন কোনো গ্রাহক কিন্তু এই তার জায়গাতে সেখানে রাখা, জি আমি বুঝতে পারছি শেষ আপনার করে কথা লাইনটা শুধু, পরিষ্কার। আচ্ছা, কোনো গ্রাহক সেখানে তার রাখা আমানতের ধরেন 2, 4, 5, 10 লাখ টাকা ধরেন নির্বাচনকালীন সময়ে তুলে ব্যয় করলো, এটার জন্য তো এটাকে ধরেন একটা দল কেন্দ্রিক ফ্রেমিং করা ঠিক হয় না। না, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন যে আরডিএস একটা ইসলামী ব্যাংকের একটা ফ্ল্যাগশিপ প্রকল্প, সেটা নিয়ে আমি যে জায়গাটাতে জানতে চাচ্ছি যে আপনি যেটা বললেন যে এটা রাজনীতির বাইরের ব্যাপার, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেই মানে জামায়াতে ইসলামের কথা আপনি একটু আগেই বলছেন যে নানা ইস্যুতে তাকে আপনারা খুঁজে পাচ্ছেন না বা আপনারা তাকে রাজপথে দেখছেন না, যদিও আপনাদের জোটে রয়েছে জামায়াতে ইসলামী। এই জামায়াত ইসলামের নেতা, জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান, তিনি বলছেন যে বিরোধী দলের নেতাকর্মীরা ইসলামী ব্যাংক রক্ষায় মাঠে নামতে প্রস্তুত। তো জামায়াত ইসলামের এত বাড়তি আগ্রহ কেন ইসলামী ব্যাংক রক্ষা করার জন্য? হয়তো খুব স্বাভাবিকভাবেই, এটা তো আমরা দেখি যে ইসলামী ব্যাংকে তাদের যারা গ্রাহক আছে এই সংখ্যাটা তাদের বেশি, হয়তো এটার সাথে স্বাভাবিকভাবে তাদের এই আমানতের সাথে তাদের পরিবার, তাদের হয়তো বিজনেস, তাদের জীবিকা নির্বাহ, এটার অনেক কিছু সংশ্লিষ্টতা রয়েছে। সো সেই জায়গা থেকে এটা হয়তো তাদের কাছে গুরুত্বটা এত বেশি, এই কারণে হয়তো তারা সেই গুরুত্ব ধরেন জুলাই জাতীয় সনদ, গণভোটের বাস্তবায়ন, এগুলোর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাংকে রক্ষা করা। আপনার কাছে কি মনে হয়? না, দুইটার কম্পেয়ার তো উনিও করেন নাই এবং আমরাও করছি না, দুইটা সম্পূর্ণ ভিন্ন। প্রথম অধিবেশনে যখন মানে আলোচনা হচ্ছিল আমাদের জুলাই সনদ অধ্যাদেশ, ওই টাইমেও আমরা আমাদের জায়গা থেকে তাদের তো ভূমিকা দেখেছি, এবং আমরা 11 দলীয় জোট যখন একসাথে এই জুলাই সনদ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে মাঠে প্রোগ্রাম করেছি এবং এখনো করছি। আমরা রাজশাহী বিভাগে বিভাগীয় সমাবেশ করেছি, আগামীকালকে চিটাগং বিভাগে আছে। সো এইটাতেও আমাদের যে অবস্থান, এই জায়গাটাও অনর। কিন্তু একই সাথে আবার ধরেন আরেকটা প্রতিষ্ঠানকে এভাবে দলীয় মদদে একদম করায়ত্ত করে নেওয়া হবে, এই জায়গায় তো প্রতিবাদ জানানো উচিত।